নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমন মুখার্জি। আর এখন আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউর লেক মলের কাছে রিড বেঙ্গলি বুক স্টোরে। এটি একটি বইয়ের দোকান। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটি একটি সুসজ্জিত বইয়ের দোকান এবং এই বইয়ের দোকানে আজ আমরা চলে এসেছি। তার কারণ হলো আজ এখানে প্রাক্তন জাতীয় ফুটবলার গৌতম সরকারের আত্মজীবনী মিডফিল্ড ঘাম রক্ত জেদ শ্রমের দ্বিতীয় সংস্করণ প্রকাশ অনুষ্ঠান শুরু হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রাক্তন জাতীয় ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক চিরঞ্জীব, বিশিষ্ট সাংবাদিক এবং ধারাভাষ্যকার জয়ন্ত চক্রবর্তী এবং যার আত্মজীবনী প্রকাশ হচ্ছে সেই বিশিষ্ট প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। এই বইয়ের অনুলেখক এবং সম্পাদক হলেন সাংবাদিক সুরবেগ বিশ্বাস। তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা দেখাবো এই অনুষ্ঠানের বিভিন্ন দৃশ্য এবং অবশ্যই কথা বলবো গৌতম সরকারের সঙ্গে এবং এখানে উপস্থিত বিভিন্ন অতিথিদের সঙ্গে। এছাড়াও আমরা কথা বলবো রিড বেঙ্গলি বুক স্টোরের কর্ণধারের সঙ্গে। দেখতে থাকুন জেসি নিউজ প্লাস। এই চিত্রটার কাছে আমি কৃতজ্ঞ মানে মানে কৃতজ্ঞ বললে বোধহয় কম। একদিন ছোটবেলা আমাকে বললো ফোন করে, গৌতম কালকে কাগজটা একটু দেখবো। পরের দিন কাগজে হেডিং, গৌতমরা যে কোনো দলে খেলতে পারবে, সব দলে খেলতে পারবে। আমাদের একটা সময় হয়ে গেছিল, সেই সময়টা আমরা একেবারে খুব কর্নার হয়ে গেছিলাম। মানে মনে হচ্ছিল বোধহয় আমাদের বোধহয় এখানে জবনিকা বোধহয় অনেক খেলার শেষ কথা। ওই লেখাটা পড়ে ভেবেছিলাম, তখন মনে হয়েছিল না। আমাদের সঙ্গে রয়েছেন আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ গৌতম সরকার। ওনার কাছেই শুনে নেব দু চারটি কথাই বই প্রসঙ্গে। স্যার, আমার প্রশ্ন হচ্ছে আপনার আত্মকথা মিডফিল্ড ঘাম রক্ত জেদ, এই বইতে কি সেই কথাগুলো সম্পূর্ণভাবে উঠে এসছে আপনার? আচ্ছা, অবশ্যই উঠে এসছে এবং এটা নিয়ে বলার আর কিছু নেই। পাঠক পাঠিকা যারা আছে তারা পড়লে আমি খুশি হব। এই বইটা বিশেষ করে যত তরুণদের কাছে যাবে, আমার মনে হয় তারা হয়তো খানিকটা হলেও উপকৃত হবে বইটা পড়ে। ঠিক আছে? আর বইটার জন্য সবচেয়ে বেশি যার কাছে কৃতজ্ঞ তার নাম সুরবেগ বিশ্বাস। স্যার, আজকের এই অনুষ্ঠান সম্পর্কে যদি একটু বলেন। আজকে গৌতম সরকার ময় অনুষ্ঠান। গৌতম দা ভারতবর্ষের ফুটবলে কি বলবো, মানে সর্বকালের একজন শ্রেষ্ঠ মিডফিল্ডার এবং আমার খুব সৌভাগ্য যে আজকের দিনে গৌতম দা আমাকে বলেছে, সুরভেগ বলেছে যে এই অনুষ্ঠানটায় থাকার জন্য। এটা মানে আমি শুনে তো আমি অবাক হয়ে গেলাম যে এত খেলোয়াড় থাকতে আমাকে গৌতম দা বলছে। মানে গৌতম দা আমাকে পার্সোনালি আমরা একসাথে আমি খেলতে পারি, এটা আমার যেরকম খুব আফসোস জীবনে কয়েকজন খেলোয়াড়ের সাথে একটুর জন্য মানে কয়েক বছরের জন্য খেলতে পারিনি। তার মধ্যে গৌতম দা আমার অন্যতম, যার সাথে আমি খেলতে পারিনি। পারলে আমার জীবনটা আরও ধন্য হয়ে যেত। এবং সেই সূত্র ধরে বলি গৌতম দা অনেক দেরি করলো, আরও আগে লিখতে পারলে ভালো হতো। কারণ গৌতম দার যে যে খেলার যে চাহিদা ছিল, খেলার যে যে মানুষগুলো যে খেলাটাকে ভালোবাসতো গৌতম দা, সেই খেলাটার জন্য গৌতম দা সেই লোকগুলো অনেকে চলে গেছে, আবার অনেকে হয়তো ভুলে যাচ্ছে, বয়স হয়ে গেছে। গৌতম দাকে সেই সময় তার পরবর্তী সময় যদি এটা 10-12 বছরের মধ্যে লিখতো আরও বেশি, আরও ভালো হতো, আরও জনপ্রিয় হতো, আরও কিছু মানুষ খুব খুশি হতেন। আর কিন্তু বেটার লেট দ্যান নেভার যেটা হয়। তো গৌতম দা আলটিমেট লিখেছে, না হলে খুব খারাপ হতো গৌতম দা যদি না লিখতো। গৌতম দার খেলোয়াড়ি জীবন মানে লং একটা জীবন। এবং গৌতম দা খেলোয়াড় কী ছিল সেটা তো সারা ভারতবর্ষের মানুষ জানে, সারা বাংলার মানুষ জানে। এই প্লেয়ার কিন্তু খুব বেশি আসে না। তো গৌতম দার সেই অনুষ্ঠানে আজকে আমি আসতে পেরে এবং আমি থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। এবং গৌতম দা আমাদের আদর্শ বলা যেতে পারে। আমরা যখন ছোট ছিলাম তখন যার খেলা দেখে উদ্বুদ্ধ হতাম, আর যার ঘরে ঘরে তখনকার দিনে ছোটদের যারা ফুটবল খেলতো তাদের আদর্শের যেসব প্লেয়ার ছিল তার মধ্যে গৌতম দা সবচেয়ে জনপ্রিয় ছিল এবং তার ছবি আমাদের প্রত্যেকের ঘরে রাখা থাকতো এবং সেটা বাঁধিয়ে রাখা হতো। এবং সেইটা দেখে পরবর্তী জেনারেশন ইন্সপায়ার হয়েছি আমরা। এবং আমরা গ্যালারি থেকে গৌতমদার খেলা দেখার জন্য ছুটে যেতাম, সকাল 10টায় এসে লাইন দিতাম, সারা রাত জেগে লাইন দিতাম। তখনকার দিনে যে কলকাতার ফুটবল ছিল, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং যে খেলা ছিল, কলকাতার ফুটবল ময়দানের ফুটবল যা ছিল,
সেটা মানে আজকের দিনে যে জেনারেশন তারা বিশ্বাসই করতে পারবে না যে কি ছিল এবং এরা কি প্লেয়ার ছিল। তো তো সেটা আর কাউকে বোঝানো। আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে এখানে কিছু আর্কাইভে কিছু রাখা হয়নি। সবচেয়ে খারাপ জিনিস যেটা আপনি ওয়ার্ল্ড ফুটবলের দেখবেন সেই 50s জায়গা থেকে সেখানেও খেলা পাওয়া যায়। 60s তো পাওয়াই যায়, 70s আরও বেশি পাওয়া যায়, 80s তো ছেড়েই দিন। আপনি ইউটিউবে যাবেন বা যেখানে যাবেন সার্চ করবেন, গুগলে যাবেন সার্চ করবেন, সব খেলা পাবেন। কিন্তু গৌতম সরকার যে কী কোয়ালিটির ফুটবলার ছিল সেটা কিন্তু আমরা মানুষকে এখনকার প্রজন্মকে দেখাতে পারলাম না। যে তারা দেখতে পারলে ভালো হতো যে গৌতম সরকারকে নিয়ে আজও মানুষের এত আগ্রহ, এত ভালোবাসা। আজ গৌতমদা খেলা ছেড়েছে 84-এ, আজকে 2026, আজও গৌতমদা বই লিখছে, বই শেষ হয়ে যাচ্ছে, দ্বিতীয় প্রকাশন করতে হচ্ছে। মানে এটা আমি জানি না ভারতবর্ষের ফুটবলে আর কোন কোন ফুটবলারের এই সৌভাগ্য হবে। গৌতমদা ইজ আউটস্ট্যান্ডিং, গৌতমদা অসাধারণ। গৌতমদার মতন প্লেয়ার মানে খেলা ছেড়ে দেওয়ার পর তো আমরা চোখের জল ফেলেছিলাম এবং আজ আমিও পরবর্তী সময়েও খেলতেছি আজ গৌতমদার পাশে এবং গৌতমদা আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন এবং সেটা আমার কাছে খুব গর্বের ব্যাপার যে গৌতমদার পাশে থেকে আমি তার বইয়ের যে দ্বিতীয় প্রকাশনা হবে এটা আমার কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের। এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি গৌতম সরকার, তার আত্মকথা, মিডফিল্ডের অনুলেখক এবং সম্পাদক সাংবাদিক সুরবেদ বিশ্বাসকে। আমরা ওনার মুখে জেনে নেব এই বই সম্পর্কে দু চারটি কথা। দাদা, ওয়েলকাম টু জেসি নিউজ প্লাস। নমস্কার। দাদা, আজকের এই অনুষ্ঠান আমরা দেখলাম আপনি উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে অনেকে বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান সম্পর্কে যদি দু চারটি কথা বলেন। হ্যাঁ, গৌতম সরকারের আত্মকথা, আমি বলবো ভরমহীন অকপট আত্মকথা। মিডফিল্ড, পুরো নাম মিডফিল্ড ঘাম রক্ত জেতশ্রম। এটা বেরোয় এবছর কলকাতা বইমেলায়। 23শে জানুয়ারির আনুষ্ঠানিক প্রকাশ হয়। তো বই বাজারে আসে 19শে জানুয়ারি, আর বইয়ের প্রথম সংস্করণ শেষ হয়ে যায় সেটা 12ই ফেব্রুয়ারি, তার মধ্যে শেষ হয়ে যায়। তো এটা বইয়ের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হলো এবং দ্বিতীয় সংস্করণ প্রকাশ উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, বলবো না, আজকের আড্ডা, চায়ের সঙ্গে টা, সেখানে পুরোনো দিনের নানা রকম কথা নিয়ে আলোচনা হলো। আজকে যেটা খুব বড় এই আড্ডার যেটা ভালো দিক, বড় দিক, সেটা হচ্ছে গৌতম সরকার তার পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে যার খেলাকে গৌতম সরকারের চোখে সবচেয়ে আকর্ষক, সেই সত্যজিৎ চট্টোপাধ্যায় আজকে উপস্থিত ছিলেন এবং প্রাণখোলা আড্ডা হলো। তার সঙ্গে ছিলেন বিশিষ্ট দুই ক্রীড়া সাংবাদিক যারা গৌতম সরকারের খেলা দেখেছেন এবং গৌতম সরকারের খেলার রিপোর্ট করেছেন। আমি তো আর সেটা করিনি। আমি যখন গৌতম সরকার যখন খেলা ছেড়েছেন তখন আমি তখন আমার বয়স হচ্ছে 9 বছর, 1984 সালে খেলা ছেড়েছেন। তো আজকে ছিলেন বিশিষ্ট সাংবাদিক চিরঞ্জীব এবং জয়ন্ত চক্রবর্তী। এরা দুজনেই গৌতম সরকারের খেলা দেখে তার খবর করেছেন। এগুলোই আমাদের আজকে অনুষ্ঠানে খুব বড় প্রাপ্তি ছিল। অনুষ্ঠান না, আবারও বলছি, অনুষ্ঠান বড়টা ভুল হলো। এটা হচ্ছে চায়ের সঙ্গে টায়ের আড্ডা। দাদা, আমি জিজ্ঞেস করবো যে আপনি যেটা বললেন এটা কি প্রথম সংস্করণ না, মানে যেটা প্রথম এডিশন ছিল, যেটা আপনি বইমেলাতে আপনারা বলছেন রিলিজ হয়েছিল, সেটা এত তাড়াতাড়ি মানে সোল্ড আউট হওয়ার পর আপনারা কি তখনই ডিসিশন নিয়েছিলেন যে এটা আপনারা রিলিজ করবেন? আমাদের যেটা বইমেলায় যেটা সিদ্ধান্ত হয়, বইমেলার পরে তো আমরা বুঝতে পারছিলাম যে বইমেলাতে খুব তাড়াতাড়ি বইটা, যাকে বলে ওই সেলিং লাইক হট কচুরিজ আর কি, লালমোহন গাঙ্গুলির ভাষায়, সেভাবে বইটা উড়ে যাচ্ছে। তো তারপরে আমি পুরুলিয়ার মুরগুমায় বেড়াতে যাই। তো ওখানেই আমি মান্দাস, যে প্রকাশনা সংস্থা আর কি এই বইটি বার করেছেন, মান্দাস থেকে খবর পাই গৌতম সরকারের এডিশন প্রায় শেষ, আর 4-5টা বই পড়ে আছে। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় মান্দাসের যে প্রাণপুরুষ বলতে পারা যায়, সায়ন্তন মুখোপাধ্যায়, তিনি মার্কিন মুলুকের বাকলেতে থাকেন, তিনি আমাকে ফোন করে ওখান থেকে, আমি তখন পুরুলিয়ায় বেড়াতে গিয়েছি, ওই বললাম মুরগুমায়, সেখান থেকে ফোন করে বলেন, দাদা বই কিন্তু সেকেন্ড এডিশনের ইমিডিয়েট, যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি সেকেন্ড এডিশনের কাজ শুরু করে ফেলো। এবং সেকেন্ড এডিশনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে নতুন প্রচুর ছবি এসেছে, ছবির সংখ্যা অনেক বেড়েছে এবং ছবিগুলো খুব দুষ্প্রাপ্য ছবি, যেগুলো গৌতম সরকারের খেলোয়াড় জীবনের ছবি, যে ছবি কিন্তু ছট করে পাওয়া যায় না। মানে রেয়ার কিছু ছবি এই বইতে আমরা হ্যাঁ, এবং এত তাড়াতাড়ি কোনো বাংলা বই, খেলার বই সাম্প্রতিককালে শেষ হয়েছে বলে অন্তত আমার জানা নেই।
আর দাদা, আপনি যে মানদাস পাবলিশার্সের সাথে কথা বলেন, তাদের থেকে আপনারা কিরকম হেল্প পেয়েছেন এই পুরো মানদাস তো কর্মকাণ্ডে? বইটা বার করেছেন, মানদাস আচ্ছা। কর্তৃপক্ষই আমাকে নির্বাচন করেন গৌতম সরকারের বইয়ের অনুলেখক এবং সম্পাদক হিসেবে। তারাই তো এই বইয়ের, আমি তো লিখেছি এবং আচ্ছা। গৌতম সরকারের কাছ থেকে গৌতম সরকারের সঙ্গে কথা বলে আমি লেখাটা লিখেছি, সম্পাদনা করেছি। দাদা, এই লেখা বা সম্পাদনার অভিজ্ঞতা কেমন? মানে কি কি মানে ফেজের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছিল? এটা একটা দীর্ঘ প্রক্রিয়া ছিল, কারণ এই বিষয়টার সিদ্ধান্ত নেওয়া হয় 2024-এর মার্চ এপ্রিল মাসে। তো তারপরে বইটা আলটিমেটলি বইটা বেরোয় 2026-এর জানুয়ারিতে, অর্থাৎ এবছর জানুয়ারিতে। দীর্ঘ সময় লাগলো, তার কারণটা হচ্ছে অন্য কিছু বইয়ের কাজ ছিল আমার হাতে, আরও কিছু বাধা বিপত্তি ছিল। কিন্তু গৌতম সরকার নিজে খুব আমার প্রথম যে দুটো চ্যাপ্টার আমি লিখি, সেই দুটো চ্যাপ্টার পড়ে ওনার খুব ভালো লাগে। এবং আমার একটা টার্গেট ছিল ওর মুখ থেকে আমি কিছু বিস্ফোরক, বিতর্কিত এবং এতদিন না যেগুলো মানে প্রকাশ্যে আসা কিছু কথা ওর মুখ থেকে বার করব। আমি তাতে সফল হয়েছি। এটা আমার কাছে একটা বিরাট পাওনা। যেটা করতাম এখানে, এটা অনেকেই হয়তো এটা আমি শিক্ষা পেয়েছি। আমি এটা শুনেছি যে কোনো এরকম খুব বড় খেলোয়াড় বা কোচের অনুলিখনের ক্ষেত্রে যেটা হয়, তারা বলেন একরকম, অনুলেখক যিনি বা সম্পাদক যিনি তিনি লেখেন আরেক রকম। এরকম একটা নাকি বিতর্ক তৈরি হয়, কে ঠিক বলেছেন কে বেঠিক বলেছেন এটা নিয়ে তর্ক থাকে। তো আমি ওই ঝুঁকিতে যাইনি। যেটা করা হতো, আমি প্রথমে চ্যাপ্টার একটা ঠিক করে সেটা আমি গৌতম সরকারের সঙ্গে কথা বলে নিতাম। আমাদের একটা গল্প হতো ফোনে, কিছু চ্যাপ্টার লেখার আগে আমি ওর বাড়িতে গিয়েছি, ওর সঙ্গে কথা বলেছি, একটা আড্ডা হতো ফোনে, গল্পই আর কি। এবার আমি সেটার ঝাড়া নোট নিতাম, নোট নিয়ে তারপরে আমি চ্যাপ্টারটা লিখতাম। লেখার পরে যদি লেখার সময় আমার কিছু প্রশ্ন আসতো, সেগুলো আবার আমি ওর সঙ্গে কথা বলে নিতাম, যে কোনো যদি ক্ল্যারিফিকেশান থাকতো। তারপরে ওই চ্যাপ্টারটা লিখে আমি হোয়াটসঅ্যাপে পাঠাতাম। হোয়াটসঅ্যাপ থেকে এই বইয়ের পেছনে একটা খুব বড় ভূমিকা পালন করেছে গৌতম সরকারের বড় মেয়ে উষ্ণা না থাকলে এই বই কিন্তু হয় না, কারণ গৌতম সরকারের মোবাইলে হোয়াটসঅ্যাপ নেই আর কি। তো উনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার ওর কিছু নেই। তো উষ্ণা ওর মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে প্রিন্ট আউটটা নিয়ে ওর বাবাকে দিতেন এবং গৌতম সরকার প্রিন্ট আউটটা পড়ে আমাকে তারপরে বলতেন ঠিক আছে না, কোনো কিছু সংযোজন বা বিয়োজন বা সংশোধন করতে হবে। এইভাবে কিন্তু আমরা এগিয়েছি। দাদা, আপনার কথা মতো দ্বিতীয় সংস্করণও এসে গেল, আমরা কি তৃতীয় সংস্করণে অপেক্ষা থাকবো? হ্যাঁ, তৃতীয় সংস্করণ আমার মনে হয় দ্বিতীয় সংস্করণ খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং তৃতীয় সংস্করণ আমি ঘোষণাই করে দিচ্ছি, পরিবর্ধিত সংস্করণ হবে এবং আরও, অর্থাৎ বইয়ের প্রথম সংস্করণের সঙ্গে দ্বিতীয় সংস্করণের পার্থক্য হলো এখানে বেশ কিছু নতুন ছবি ঢুকেছে, বেশ কিছু নতুন ছবি ঢুকেছে। আর তৃতীয় সংস্করণ আমি বলে দিচ্ছি, মিডফিল্ডের তৃতীয় সংস্করণে বেশ কিছু চ্যাপ্টার ঢুকবে, অর্থাৎ বই আরো বেশি মোটা হবে, এটুকু। দাদা, দ্বিতীয় সংস্করণ আপনি যেমন বললেন, মেনশন করলেন একটু আগে, যে কিছু রেয়ার পিকচার্স আছে। তৃতীয় সংস্করণে কি আরো কন্ট্রোভার্সিয়াল কিছু থাকবে? কন্ট্রোভার্সি এক্ষুনি আমি বলবো না, এক্ষুনি আমি চমকটা দেবো না। এটুকু বলতে পারি, কিছু চাবুক চ্যাপ্টার থাকবে, এটুকু বলতে পারি। দাদা, তৃতীয় সংস্করণের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং জেসি নিউজ প্লাসকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। অশেষ ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রিড বেঙ্গলি বুক স্টোরের কর্ণধার, এবং ওনার কাছেই শুনে নেব ওনার দোকান সম্পর্কে দু চারটি কথা। নমস্কার, আমার নাম প্রীতম সেনগুপ্ত। আমাদের লেক মার্কেটের পেছনে এই রিড বেঙ্গলি বুক স্টোর হচ্ছে বাংলা বইয়ের একটি আড্ডা। আমাদের বাংলা বই এবং আমরা বাংলা মার্চেন্ডাইজিং কাজ করি আজকে প্রায় 8 বছর হয়ে গেল। আজকে আমাদের এখানে গৌতম সরকারের একটি বইয়ের প্রকাশ নিয়ে আলোচনা হচ্ছিল, আড্ডা হচ্ছিল এবং তাতে অনেক বিশেষজ্ঞ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দারুণ আড্ডা হয়েছে। আমাদের এখানে মাঝে মধ্যেই এরকম আড্ডা হয়ে থাকে, আমরা সকলকে জানাবো আপনাদের বাংলা বই পড়ুন। এটাই আমাদের। কলেজ স্ট্রিটের বাইরে এই ধরনের একটা উদ্যোগ দক্ষিণ কলকাতায় কিরকম সাড়া পাচ্ছে? মানে কলেজ স্ট্রিটের বাইরে করার কারণটাই হচ্ছে যে আপনি তো বই পড়তে গেলে কলেজ স্ট্রিটে যাবেন, তাতে আর কোনো আলাদা কোনো কৃতিত্ব নেই। কিন্তু আপনি বই পড়তে গেলে কলেজ স্ট্রিটের বাইরে যদি যাচ্ছেন, তার মানে হচ্ছে আপনি সত্যি সত্যি বই পড়তে যাচ্ছেন।
আমাদের এখানে আর কোনো আড়ম্বর নেই, আমরা রাস্তার উপরেও বসে নিই যে আপনি যেতে যেতে দেখতে পাবেন। আপনি এত দূর থেকে হেঁটে যখন আমার কাছে ঢুকছেন তার মানে আপনি বইপ্রেমী, আপনি বই পড়তেই এসছেন। তাই এটা হচ্ছে আমাদের সব থেকে বড় মানে কি বলবো Tagline. USP, হ্যাঁ, Right. যে আপনি বই পড়তে এসছেন। তাই দাদা, আরেক যত বেশি বই পড়ুন, কোনো অসুবিধা নেই, বই হাতে নিয়ে বই দু পাতা পড়ে তারপর কি এটাই আমাদের tagline। দাদা আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে ট্যাগলাইনে লেখা ছিল বই নিয়ে আড্ডা মারুন, ল্যাপটপ নিয়ে নয়। এই কথাটা যদি একটু বুঝিয়ে বলেন। তার তলায় লেখা ছিল একটি বইয়ের দোকান, তাই জন্য। আচ্ছা আচ্ছা। এটা তো বইয়ের দোকান না, তো আপনার ল্যাপটপ নিয়ে ক্যাফে ট্যাফে অনেক জায়গায় বসে খেতে পারেন, কোনো ওখানে 300 টাকা 400 টাকা চা কফি খেয়ে আপনার ল্যাপটপ নিয়ে বসুন। আমাদের এখানে ওই ল্যাপটপটা বাদ দিয়ে বাকি যা কিছু করতে পারেন, আড্ডা দিন, গল্প করুন। এখানে অনেক সময় গান বাজনা প্রোগ্রাম টোগ্রামও হয়। আর সব থেকে বিশিষ্ট হচ্ছে বই। আমাদের একটা ছোটো ক্যাফে আছে, তাতে কিছু চা কফি পাওয়া যায়, আর খাদ্য হচ্ছে বই। পাঠক পাঠিকাদের মধ্যে রেসপন্স কেমন আছে এখানে? দারুণ রেসপন্স। এবং যারা অনেকজনই বলেন যে আজকের দিনের লোকজনরা বই পড়ছে না, আমার 90% কাস্টমার হচ্ছে আজকের দিনে, 25 থেকে 30 হচ্ছে আমার 90% কাস্টমার, তারা বই পড়ছে। তারা এখনকার ফার্স্ট লাইফে হয়তো তাদের পক্ষে কলেজ স্ট্রিট যাওয়া সম্ভব, তারা এখানে পড়ছে। তারা একটু আজকের দিনে যেরকম একটু বেশি ফেসিলিটি যায়, একটু ঘেটে ঘুটে দেখবো, দুটো পাতা পড়বো, আরামসে একটু বসবো, তারপরে কিনবো, এবং সাইকেল তারা পছন্দ করে। দারুণ রেসপন্স। একটা বড় সেকশন তো বাচ্চারাও আছে, মানে যে ইয়াং ক্রাউডরা আছে। আরেকটা বড় সেকশন বাচ্চারা, একদম ছোট বাচ্চারা, যারা হয়তো এই 7-8 বছর কি 10-12 বছরের কোনো কলেজে যাবে, তারা আমাদের এখানে আসে, ঘুরে বেড়ায়। এবং অনেক বাচ্চা আছে তারা বলে যে আমি ছুটির দিনে রিড বেঙ্গলিতে যাবো, সেরকম বাচ্চা আছে, তারাও আমরা অনেক ভিডিও ছেড়েছি। ওকে দাদা, ধন্যবাদ।